ফুলসজ্জার রাত, বাসর রাত প্রত্যেকের জীবনে একবারই আসে। আমার বাসর রাত্রে আমি তার সাথে এনজয় করতে গেলাম। প্রাথমিক অবস্থা দেখলাম ভালোই, কিন্তু তার সাথে আমি লিপ কিস করার সময় সে আমার উপরে ঠোঁটে এমন জোরে কামড় দিছে, মনে হয় যে আমার ঠোঁটটাই নিয়ে যাইতো ভাই। আমি একজন প্রবাসী, 11-12 বছর রানিং চলে। পুরুষের জন্য, সবার জন্য, মুসলমান বলেন, বিয়েটা ফরজ। পরে আমি 7.5 বছর একটানা করে আমি দেশে গেছি বিয়ের উদ্দেশ্যে। যাওয়ার পরে ফ্যামিলিভাবে আমি একটা মেয়েকে পছন্দ করলাম। ফ্যামিলিরও পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। ডেট সব ওকে। তাকে আমি বিয়ে করলাম। আমার আর তার বয়সে আর 8-9 বছর এরকম পার্থক্য। ওই দিন আমি বিয়ের সাথে সাথে উঠে নিয়ে আসছি। কসমেটিক আমি এখান থেকে সম্পূর্ণ নিয়ে গেছি। এখান থেকে আমি গোল্ডও নিয়ে গেছি। প্রায় 1.5 ভরি। বর্তমানে তো গোল্ডের দাম প্রচুর, সামর্থ্য অনুযায়ী নিচ্ছি আলহামদুলিল্লাহ। বিয়ে করার পরে আমার সাথে সে আসলো। তারপর আমার বাসর রাত্রে যেটা আলহামদুলিল্লাহ, ফুলসজ্জার রাত, বাসর রাত প্রত্যেকের জীবনে একবারই আসে। আমার বাসর রাত্রে আমি তার সাথে এনজয় করতে গেলাম। প্রাথমিক অবস্থা দেখলাম ভালোই, কিন্তু তার সাথে আমি লিপ কিস করার সময় সে আমার উপরে ঠোঁটে এমন জোরে কামড় দিছে, মনে হয় যে আমার ঠোঁটটাই নিয়ে যাইতো ভাই। তারপরে আমি যখন খাটের উপরে নিজে হাত দিয়ে, দোনো হাত দিয়ে ইয়ে করলাম, তখন সে আমার এই ঠোঁটটা ছেড়ে দেয়। তো আমি ভাবলাম হয়তো তার শরীরের অতিরিক্ত শরীর গরম, উত্তেজিত, এই জন্য সে এমন করতেছে। শারীরিক সম্পর্ক হয়েছে। হওয়া শেষে তারপরে আমার মনটা আস্তে এর উপরে ভেঙে গেল। মানে সকালবেলা যে আরেকবার আমি তার প্রতি ইন্টারেস্ট হবে, আমার ওই মোটা জাগে না আমার ভিতরে, যে আমি আরেকবার মিলামিশা করব। ওই যে আমার ঠোঁটটা যে এমন ভাবে কামড় দিয়েছে, মানে আমি কিভাবে বুঝবো, আমার বাসায় নেই বলার মতো। আমার ঠোঁটটা ফুলে গেছে, অতিরিক্ত অনেক ফুলে গেছে, যা একবার আমার খাবার খেতেও অনেক কষ্ট হইতো। পরের দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান। দুপুরে মেহমান আসছে তাদের বাড়ি থেকে, অনুষ্ঠান আমাদের বাড়িতে। আসার পরে তার ফ্যামিলি জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমার ফ্যামিলি আমাকে জিজ্ঞাসা করলো সকালবেলা কি হয়েছে এখানে, কি হলো। আমি বলছি আমার একটা কি ফোকা কামড় দিছে রাত্রে। সবাই কিন্তু বুঝা হয়ে গেছে গা, হয়তো যে কোনো একটা কিছু মেয়ে করছে। তারপরও আমি তার সম্মান বাঁচানোর জন্য আমি কারোর কাছে এই কথা বলি নাই। আমি ভাবলাম যে সেও তো আমার একটা দেহ। পরের দিন অনুষ্ঠান শেষে আমি তার সাথে, মানে আমার নিজের ভালোবাসা, তার সাথে যে আদর মহাব্বত, ওটা করতে গেলে সে দেওয়ালে লাথি মারে, ঘুষি মারে। আমারও ঘুষি মারে। আমার তোর ফ্যাটে এমন একটা ঘুষি মারছে ভাই, কি বলবো আমি, মানে আমার ফ্যাটে ব্যথা ওইটা। তারপর আমি ফ্যামিলির কাছে বলি না, কেননা সে আমার, আমি তাকে তো বিয়েতে একবারই করছি, আমি কি আবার তারা এখনই ছেড়ে দিব? ভাবলাম যে আমার বাড়িতে সে নতুন আসছে, আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হয়ে যায়। তাকে আমি চেষ্টা করতাম যে সে হয়তো এগুলো করতেছে, আমি তাকে ভালোবাসে দেখি পরিবর্তন করতে পারি কিনা। ফলে যাই হোক, এভাবে দিন যাইতে আছে, সে, তার কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। বাসার কোনো কাজই করতো না। এমনকি আমার নিজের বিছানাটাও আমি নিজে পরিষ্কার করে ঘুমাইতে দিত। আমি সকালবেলা উইঠা তাকে আরো সহযোগিতা করতাম। যে ইসলামে তো আছে একটা পুরুষ স্ত্রী সহযোগিতা করলে, কাজের সহযোগিতা করলে আল্লাহ খুশি হন। তা আমিও ভাবলাম আমি বাড়িতে থাকবো কয়দিন, তার সাথে আমিও একটু ঘরে সময় দেই, সহযোগিতা করতাম। সকালবেলা সে রুটি বানাইতো, সে রুটি বানাতো, আমি রুটি ভেজে দিতাম। তারপর রেডি করে দুজনে একসাথে খাইতাম। যাক, কখন দেখি সে অনেক মন ফ্রেশ, আবার কখনো দেখি তার মন কিরকম চলতেছে আমি নিজেও বুঝতেছি না, এবং তার প্রেমিকও আছে কিনা আমি তাও জানি না। আমি এখান থেকে তার জন্য মোবাইল নিয়ে গেছি, মোবাইল গিফট করছিলাম। সে মোবাইলকে এদিকে ফালায় দেয়, ওদিকে ফালায় দেয়। তার ভিতরে কোনো জিনিসের প্রতি কোনো আকর্ষণের নাই, তাকে এই সংসার করবে কি করবে না, তার ওরকম কোনো মানুষ মন মানসিকতা আমি বুঝতে পারতেছি না আমি, যে সে কি করতেছে বা কি করবে। যাই হোক, আমি নতুন বিয়ে করছি। মানুষ তো বিয়ে করে তো ছেড়ে দেওয়া লাগে না, তাই না? আমি ভাবলাম যে আস্তে আস্তে ইনশাল্লাহ পরিবর্তন আসবে। আমাকেও ফ্যামিলি থেকে সবাই বুঝাইলো, মা বাবা বুঝাইলো যে পরিবর্তন হবে, হয়তো নতুন আসছে এক জায়গায়, একটু সময় লাগবে। যে কিভাবে দিন যাচ্ছে যত, তারপরও দেখি সে কোনো পরিবর্তন নাই, তার ভিতরে কোনো মুভমেন্ট নেই যে হ্যাঁ সে পরিবর্তন হয়ে আমাকে ভালোবাসবে। এই বিষয়টা আমি তার ফ্যামিলির কাছে জানানো হয়েছে, যে আপনার মেয়ে এরকম করে, আপনার মেয়ে আমাকে লাথি মারে, আমাদের এরকম করতেছে। তার বোন যাবে বললো তাকে মারো, কেউ কিছু বলবে না, তার আবার ভাই নাই। তা আমি ভাবলাম যে তারা মারলে কি হবে? মারলে তো আর কোনো পরিবর্তন হয়, মারলে তার এটা ভালো জিনিসের কাজ না মানুষের। তাকে আমি মোহাব্বত, মোহাম্মদ ভালোবাসা দিয়ে আমি তাকে পরিবর্তন করতে চাই। ঠিক ওই দিন রাত্রেই আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার বোন জামার ইমুতে তোমার নাম সেভ করা, তোমার বোন আছে, তোমার বোনের মেয়ে আছে, ওদের নাম সেভ করতে পারে। সে আমার ওইটা বললো, তুমি তোমার ভাবির কাছে যেতে ঘুমাও। আমি বললাম এটা কি বললা? তাহলে আমি তোমাকে কি কারণে বিয়ে করলাম? তা আমি যদি আমার বাবির কাছেই থাকতাম, তাহলে তুমি যে তোমার বোন জামার কাছে যে আসো। সে আমাকে উত্তর দিল কি, তুমি যদি আমার বোন জামার ব্যাপারে আর কোনো কথা বলো, তোমার জিব্বা কাইটা বলাম। একটা পুরুষের জিব্বা যদি কাইটা ফেলায় ভাই, তার বোন জামার জন্য আমার জিব্বা কাটে, তাহলে তো আমি তার কোনো স্বামীর যোগ্যতাই নাই। সে তার বোন জামার জন্য সবকিছু। আমি কি বলবো, আমার কান্না আসতেছে রে ভাই।
আমি এত বছর বিদেশ করার পরে আমার নিজের একটা স্বপ্ন, আমি একটা সংসার করব, তার চাহিদা পূর্ণ করব। তাকে নিয়ে আমার বেঁচে থাকার ইচ্ছা, তাকে নিয়ে থাকার ইচ্ছা ছিল আমার। ওই রাতে আমি তার সাথে কোনো মিলামেশা করি না। পরের দিন আমার মুভমেন্ট আবার পরিবর্তন। আমি কি যাই হোক হয়তো বলছে, দুষ্টামি করে বলতে পারে। আমি আবার মেনে নিয়েছি। আমি আমার শ্বশুরবাড়িতে বেড়াইতে গেছিলাম। যাওয়ার পরে নাস্তা করে আমি বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে বেরিয়েছি আর আমি হাঁটতেছি। সে পিছন থেকে আমার কোনো ডাকও দেয় নাই, কোনো কিছুই না। পিছন থেকে সে আমার গঞ্জির কলার ধরে দিয়েছে টান। টান দেওয়ার পরে আমার কথা জবান পুরা বন্ধ হয়ে গেছে। আমার পুরা আমি মোবাইলেও কথা বলতেছি, আমার কথা ইয়েটা বন্ধ হয়ে গেছে। ছোট বাচ্চা যেভাবে ধরে টান মারে পিছন থেকে, এভাবে আমাকে টান দিছে। আমি পিছনে পইড়া যাইতে লইছিলাম। আমি যদি একটু শক্ত হয়ে না দাঁড়াই তাহলে আমি পিছনে পইড়ে যাই। তারপর আমি পিছনে তাকায় দেখি সে আমার ওয়াই। কি ব্যাপার, তুমি আমার এইভাবে টান দিলে? আমাকে তো বলতে পারতা, পিছন থেকে ডাক দিতে পারতা। পাশে এক মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, উনি আমাকে জিজ্ঞাসা করলো, আপনারা কি ভাই বোন নাকি? আমার ওয়াইফও বলতেছে এইভাবে ধরে যে টান দিবেন, যদি ফিরে যেতে গেছে তাহলে তো কতটুকু আঘাত খাইতো। তা আমি বললাম যে আমরা দুইজনে ভাই বোন। তারপরে আমি ওদের বাড়িতে, ওরা আমার কাছে এগুলো কিছুই বলি না। যাই হোক, এটা আমাদের দুইজনের ভালোবাসার ভিতরে যা কি বাবা যাই হয় চলে, সমস্যা নাই। তারপরে আমাদের বাড়িতে আবার আসলাম। আসার পরে এভাবে দিন যাইতেছে, যত দিন যাইতেছে তত সে বহুত খারাপ ব্যবহার করতেছে আমার সাথে। একটা পুরুষ বিয়ে করে তার নারীকে শাসন করে, আর সে আমাকে উল্টা মারে। আমি সামাজিক ভাবে আমি মুখ দেখাম কি করে? আমি কারোর কাছে কিছু বলতে পারতেছি না, নিজের ভিতর নিজে জ্বলতেছি। আমি কি কি এমন অপরাধ করলাম? আমার কি কপালেতেই পোড়া? তুমি এতে কোনো মেয়ে পাইলো না, আমার কপালে কেন এটা কেন জুটলো? আমি বুঝতেছি না। আমি মানে তার সাথে সহবাস করতে গেলে এবং তাকে কোনো ভালোবাসা মহব্বত করতে গেলে সে আমার উপর চড়াইতো, আমার লাথি মারতো, আমার ঘুষি মারতো। এভাবে যাওয়ার পরে সকালে একদিন এমন পেট ব্যথা উঠছে, ওইটা সে কান্নাকাটি করতে। তারপরে তাকে চিকিৎসার জন্য নিয়েছি মেডিকেল অফিসে। দেখলাম প্রেশার দুর্বল, তার শরীরে ব্লাডের সমস্যা। পরে তাদের বাড়িতে বললাম, তার আম্মা ওখানে গেছে। আমার বিদেশের থেকে আমি আমার টাকা আমার বোনের কাছে দিতাম। আমার বোনই সবকিছু আমার খরচা হ্যান্ডলিং করতো। তা আমার বোন আমার সাথে আমি নিয়ে গেছি। আমার টাকা আমার বোনের কাছে ছিল, চিকিৎসাটা সে সব টাকায় খরচ করতো। এই বাবদে তার মা উঠে বলল, কেন আমি আমার বোনের কাছে টাকা পয়সা দিই, আমি কেন খরচা করি না? তার আম্মা বলতেছে, আমার বোনকে কেন নিলাম? আমার হাসপাতালে আমার বোন কেন যায়? তা আমার বোন যাক আর যাই যাক, আপনার মেয়ে তো সবকিছু ওকে চলতেছে। ওর বাড়ির থেকে আমার ছেড় দিতেছে, আমার বিদেশ যাওয়া দেখায় দিব, আমার এই করব সেই করব। আমার টাকা বলে কেন আমার বোনের কাছে থাকে? আমি তারপরেও চুপ করে আছি। তারপরে হসপিটাল থেকে আমাদের বাসায় চলে যাই। পরের দিন দুপুরের ঘটনা এটা। সে আমাকে বললো, বেশি বাড়াবাড়ি করতে না, কোনো কথাই নেই, কোনো কথাবার্তা না। আমি আসছি, বসলাম যে আমার খাবার দাও। খাবার গাইতে বসার সময় সে আমাকে উঠে বললো, বেশি বাড়াবাড়ি করতে না। আমার ওয়াইফ আমাকে বলতেছে যে তার বাড়ির থেকে বলছে নাকি বেশি বাড়াবাড়ি করতে না। আমি আর কিছু বললাম না তার সাথে। আমার বুঝে আসে না, আমার মাত্র 20 দিনেরও মাথায় আমার এত কিছু করতেছে। তারপর যাকে এইভাবে যাইতেছে আমাকে এগুলো ঠেট দেওয়া, আমি তাদেরকে কিছুই বলি না, আমি চুপ করে আছি। এই দেখেন কিনা দেখেন, হাতে চুড়ি পর্যন্ত সে ভাঙ্গিয়া ফেলাইতো। আমি হাতে চুড়ি ভাঙ্গিয়া ফেলাইছে, চুল বানালে যে কেঁকড়াগুলো আছে ওগুলো পর্যন্ত ভাঙ্গিয়া ফেলায়। কারণ আমি কিছুই বুঝতেছি না, আমি বুঝতে পারি না সে, তার যদি কোনো অন্য কোনো সম্পর্ক থাকে সে আমাকে বল। আমি তাকে জিজ্ঞাসা করলাম এইসব, রাত্রে যখন এইসব ঘটনা ঘটতো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার সাথে কি তোমার নিজে পছন্দে বিয়ে করছো নাকি তোমার ফ্যামিলিতে চাপ করে বিয়ে করছো? আমার ওয়াইফ আমাকে বলে তার নিজের থেকেই পছন্দ করছে। তো আমি ভাবলাম, যদি তুমি নিজের থেকেই পছন্দ করো তাহলে কেন আমার সাথে এমনটা করতেছো? আমি তো তোমারে ভালো যে কম বাসতেছি এরকম তো না। আমার ইচ্ছা ছিল না তাকে আমি নিয়ে যে সংসার করবো। আমার ভিতরে এমন ভয় ঢুকতেছে, দিন দিন যতই যাইতেছে ততই আমার ভিতরে ভয় ঢুকাইতেছে। তারা আমার বড় ধরনের ক্ষতি করতে চাইতেছে। আমি যা দেখতেছি সেটা আমার সবকিছু নিতে চাইতেছে এবং আমার আজকে রেখে আমার দেশে যে কোনো একটা ক্ষতি করে আমার বিদেশ আসতেই দিবে না। তো যতটুকু আমার আমার বুঝাইতেছে, এখন আমাকে এত ঠেট দিতেছে। দেওয়ার পরে আমি এই বয়েরে আমি আমার বাড়ির থেকেও না বললা, তাদেরকে কারো কাছে, আমার ফ্যামিলি কারো কাছে আমি বলি নাই বিদেশে আসি কেবল আমি টিকিট ওকে করে নিই। তো তার এসব আচার আর ব্যবহারের কষ্ট পাই আমি আবার নতুন করে আবার টিকিট কাটতে দিচ্ছি। আমার বাড়ির থেকেও না বললা, তাদেরকে কারো কাছে, আমার ফ্যামিলি কারো কাছে আমি বলি নাই। যে যারি যদি জানাজানি করে দেয় তাহলে সেটা আমার আসতে দিবে না ভাই। আমি সব কিছু টিকিট ওকে করছি। আবার টিকিট ওকে করার পরে তখন আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাই আমার ওয়াইফকে। আমি ওখানে রেখে আমি বিদেশে চলে আসবো। শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পরে সে আমাকে বললো যে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি বললাম, আমি কোনো কথার কোনো মানেই পাই না যে এই কথায় হঠাৎ করে এমন 2বার কি 3বার আমার বলা শেষ। আমি ভাবলাম যে আমি তোমাকে এত কিছু দিয়ে বিয়ে করলাম, আমার জীবনের স্বপ্ন, আমি এত টাকা খরচ করে তোমাকে বিয়ে করলাম, তুমি তো আমার সব সব ধ্বংস করে দিতে চাইতেছো, খালি এইভাবে একটার পর একটা করতেছো কাহিনী। পরের দিন সকালবেলা আমি
উঠলাম, ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা করার পর আমি তো জানি আমি আইসা পড়বো। আমার ফ্ল্যাট ওকে, আমি আইসা পড়তেছি। সেইবারের মতন আমি তাকে একটু জোরে আদর করতে চাইছিল। সে আমাকে বললো, শেষবারের মতন আদর করে দাও। আমি কি তাকে বিয়ে করছি শেষবারের মতন? তখন তো আমি তার জানাই না যে আমি তো বিদেশ চলে যাইতেছি, আমি তোমার শেষবারের মতন আদর করে যাইতেছি। সে তার মন থেকে আমাকে বলতেছে শেষবারের মতন আদর করে দাও। তাহলে কি আমার মতন পুরুষের কি, আমি কি অবাগানি নাকি প্রবাসীরা এই সব জায়গাতেই কি অবহেলিত? সব জায়গায় কেন এত অবহেলা ভাই? নারীর কাছেও কোনো মন পায় না, না পায় ফ্যামিলির কাছে, কারো কাছে কোনো মন পায় না। পরে আমি আইসা পড়ছি এখানে, বিদেশে আইসা পড়ি। আমার ফ্যামিলি তো না জানে, আমার এবং কি তাদের বাড়িতেও কারো কাছে আমি বলি নাই। এখানে আইসা পড়ছি, এখানে আসার পরে আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ হয়, তাদের সাথেও যোগাযোগ করি। তারা তারপরে আমাকে কথা বলে এরকম যে সংসার করো, আবার বুঝিয়ে দিবে। আমি বলছি না, আমাকে যেতে আমার মনে এতটুকু ভয় ঢুকিয়ে দিছে, তার সাথে আমি সংসার করে সে যে কোনো মুহূর্তে আমার মাইরে ভালো পাইতে পারে। রাত্রে ঘুমের ভিতরে আমার মাইরা রাখা দিব, তাও আমি বলতে পারবো না। এইখান থেকে আমি করে যোগাযোগ করে ওখান থেকে আমি ফেভার পাঠাইছি, তাকে আমি ডিভোর্স দিছি। তার সম্পূর্ণ কাবিনের টাকা এবং 3 মাসের তারা আমার কাছে দাবি করছে 3 মাসের খাবার টাকাও দিতে হইবে। আমি বলছি তা তো আমি রাজি আছি। এরকম মেয়ে আমার দরকার নাই। এরকম মেয়ে যেন কারো কপালও যেন না জোটায়। তাকে আমি সম্পূর্ণ টাকা দিয়ে তারপরে আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। আজকে আবার 4 মাসের উপর হয়েছে, আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। তার জন্য ভাই বিশ্বাস করেন, আমার জীবনের লাইফটা আমার ধ্বংস হয়ে গেল। আমি এখানে আসার পরও আমার না বসতেছে কাজে মন। আমি মানে প্রায় সময় আমি রাত্রে আমার ঘুম আসে না ভাই, যে আমি কি হয়ে গেলাম, জীবনটা কি হয়ে গেল। আমার জীবনটা আসলে আমি নিজে এখনো নিজে বুকে মেতে চাপা দিয়ে রাখতেছি যে কি হয়ে গেল, আমি কেন আমার কপালে কেন এরকম মেয়ে জুটলো ভাই। কত মেয়েদের কপালে ভালো স্বামী জোটে না, তারা হাহাকার করে। আর আমি এত ভালোবাসার পরে সে আমাকে আমার সাথে এমন রাগ ব্যবহার করতো, আসলে কিভাবে বোঝাবো। আমি অনেক কষ্টে, এখনো আমার অনেক কষ্ট আমি বুকে চেপে নিয়ে আছি। আমি এখানে আসার পরও আমি ভাবতেছি যে কেন আমার সাথে এরকম দুর্ঘটনা ঘটলো। আমি তো কোনো খারাপ, আমার নিজের কাছে মনে হইতেছে আমি নিজের দাবি করি না যে আমি ভালো ছেলে। সে দেখতেছে আমি যে কেমন ছেলে। আমি তাকে না কোনো মারলাম না তো তাকে কিছু করলাম, সে আমাকে উল্টা আঘাত করতো। আমার ভবিষ্যৎ প্ল্যান ছিল তাকে নিয়ে আমি একটা সুখী সংসার করব। আমি ভাবতেছি কেন আমার সাথে এমনটা হলো, কি অপরাধ ছিল আমার এরকম যে আমার কপালে এমন নারী কেন জুটলো। যত দিন যায় আমার রাত আমার কোনো ঘুম হয় না। যদিও আমি তাকে ডিভোর্স দিয়ে দিতেছি, কিন্তু এসব আচরণে আমি তাকে মানে আমি নিজেরও বুঝাইতে পারতেছি না যে কেন আমার সাথে এমনটা কেন হলো। এত বছরের স্বপ্ন, আমি এত বছর পরে বিয়ে করলাম, বা এত সংসারিক সবকিছু ওকে আমি বিয়ে শাদী করে আমার স্বপ্ন করবো। স্বপ্ন 1 মাস না যেতে আমার সংসারটা আমার তছনছ হয়ে গেল ভাই। আমি বুঝে উঠতে পারতেছি না যে আমি কি করব এখন, আমার ভবিষ্যতে আমি কি করব, কিভাবে চলবো। আমি যে মানে কিভাবে আমি নিজে এখন বাইচা আছি, একমাত্র উপর আল্লাহ ভালো জানে ভাই। আমার লাইফটাই কি বলবো, লাইফটা আমার মনে হয় শেষ। আমি এখন বাইচা আছি মনে কি কারণে বাইচা আছি, একমাত্র উপর আল্লাহ ভালো জানে। নাকি আমার উপরে এই দুনিয়ার কষ্ট বোঝা নিয়ে চলার জন্য আমার আল্লাহ সৃষ্টি করছে। আসলে আমি বুঝে উঠতে পারতেছি না কেন আমার সাথে এমনটা হলো, সেও বা কেন আমার সাথে এমনটা করলো।